এখন আমাদের মনে হয় সবারই কম বেশি একটু ধারণা আছে যে তোমার হোস্ট কি, প্যাথোজেন কি, এনভায়রনমেন্ট কি। হ্যাঁ, আছে কি? হ্যালো, আমাদের কি Yes, ধারণা sir. আছে আসলে? আচ্ছা, আমরা আসবো স্টেপ বাই স্টেপ সবই আসবো। তার আগে একটা ফ্লো চার্ট আমরা একটু দেখে নেই একদম ফার্স্টে, যে সেটা হলো তোমার হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট। এই তিনটার যখন কম্বিনেশন হবে, হ্যাঁ, কম্বিনেশন হইলে দুইটা জিনিস হতে পারে। একটা হলো মাছ হেলদি থাকতে পারে, একটা হচ্ছে মাছ অসুস্থ হয়ে যেতে পারে। যদি তোমার ভালো এনভায়রনমেন্ট থাকে, প্যাথোজেন ফ্রি থাকে, হোস্ট যদি খুব ভালো থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার হেলদি ফিশটাকে আমরা পাবো। আবার যদি এনভায়রনমেন্টটা অ্যাডভার্স এনভায়রনমেন্ট হয় বা কন্টামিনেটেড হয়, যে প্যাথোজেনের লোড সেখানে অনেক বেড়ে যায়, হোস্টের ইমিউনিটি যদি দুর্বল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ডিজিজ আসতে পারে, তাই না? আমাদের তো মেন টার্গেট হচ্ছে, ফোকাসটা হচ্ছে কিন্তু ডিজিজ, তাই নয় কি? Yes, sir. আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে স্ট্রেসটা কি আসলে। স্ট্রেসের সাথে তোমরা এই ওয়ার্ডটার সাথে পরিচিত কিনা? তোমার 1 2 3 জি স্যার। বলো তাহলে একটু কি। স্যার এটা পীড়াদায়ক বা ব্যথা এরকম। আচ্ছা, এটা তো একবার ব্যথা, ঠিক আছে, আমি মানলাম। কিন্তু মাছের ক্ষেত্রে তাহলে ব্যথা বা পীড়া কি হবে? বলতে পারবা? স্যার মানে লাল লাল দেখা যাবে বা ক্ষত দেখা যাবে এটা? না, এটা না। স্ট্রেস হচ্ছে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন। মনে করো যে এখন প্রচন্ড গরম, ঠিক আছে? আর প্রচন্ড গরমে যদি তোমাকে এসির ভিতরে রাখা হয়, তো তুমি কেমন ফিল করবে? বেটার অবশ্যই, তাই না? কিন্তু প্রচন্ড গরমের মধ্যে তোমাকে যদি আরো প্রচন্ড রোদের ভিতরে ছেড়ে দেওয়া হয়, তখন তোমার জন্য এনভায়রনমেন্টটা সুইটেবল হবে? না হবে না। স্যার। অ্যাডভার্স ইনভার্স, এখন মাসের টেম্পারেচার মনে করো 28 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি 40-এ রেখে দেওয়া হয়, ওর জন্য কি সেটা ভালো এনভায়রনমেন্ট হবে? না স্যার। এটা না হচ্ছে স্যার। এটা হচ্ছে স্ট্রেস। টেম্পারেচারের কথা বললাম, অক্সিজেনের কথা বললাম, ওর অক্সিজেন লেভেল হচ্ছে 5, তাই না? এখন ওকে যদি আমি 5 এর জায়গায় 2 তে এনে নেই, তাহলে ওর জন্য কি এনভায়রনমেন্টটা কি সুইটেবল থাকবে? থাকবে না না। স্যার। তাহলে এই না এই স্যার। তাহলে আমরা সহজ কথায় যদি বলতে পারি যে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন। হ্যাঁ, এই অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশনটাকে বলবো হচ্ছে আমরা স্ট্রেস। এই অ্যাডভার্স এটা মনে করো হচ্ছে পিএইচ যদি অনেক বেড়ে যায় বা অনেক কমে যায়, ডিও যদি তোমার হচ্ছে অনেক কমে যায়, তারপরে হচ্ছে তোমার অ্যামোনিয়ার লেভেল যদি অনেক বেড়ে যায়, হ্যাঁ, দ্যাট মিন্স তোমার টেম্পারেচার যদি অনেক হাই হয়ে যায়, হ্যাঁ, অ্যালকালিনিটি হার্ডনেস যদি অনেক বেড়ে যায়, দ্যাট মিন্স সব ধরনের হচ্ছে তোমার মানে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল যে কন্ডিশন, সেটাকে হচ্ছে আমরা বলবো স্ট্রেস ফ্যাক্টর। এখন এই স্ট্রেস ফ্যাক্টরটা যে আসলে অনেক ফ্যাক্টর আছে। যে ফ্যাক্টর গুলো হচ্ছে তোমার আমি ডিটেলস পরে আসবো। স্ট্রেস এর উপরেই শুধু একটা লেকচারই থাকবে আমাদের, শুধু স্ট্রেস এর। আমি জানি না আজকে আরো ধরতে পারবো কিনা, এটারই কন্টিনিউশন। যাক, আমার মনে হয় আমরা একটু আগাই, আমরা স্ট্রেসটা নিয়ে ওই চ্যাপ্টারে আরো বেশি ডিসকাস করতে পারবো। তো শুধু এটুকু মাথায় রাখো যে সব ধরনের স্ট্রেস ফ্যাক্টর যেগুলো, সেটা হইতে পারে বায়োলজিক্যাল ফ্যাক্টর, হইতে পারে হচ্ছে নন বায়োলজিক্যাল ফ্যাক্টর, দ্যাট মিন্স এটা কেমিক্যাল হইতে পারে, ফিজিক্যাল হইতে পারে, সবগুলো যেটাই হচ্ছে মাসের জন্য অ্যাডভার্স এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, সেটাকে আমরা স্ট্রেস ফ্যাক্টর বলবো। তাহলে স্ট্রেস ফ্যাক্টর প্রথমে কি হবে? একটা ডিজিজ যখন ক্রিয়েট হয়, তার ফার্স্ট স্টেজটাই হচ্ছে স্ট্রেস। দ্যাট মিন্স মনে করো যে একটা এনভায়রনমেন্টের সবকিছু অপটিমাম, তাহলে তো সেখানে ডিজিজ আসবে না। কোনো না কোনো একটা স্ট্রেস ফ্যাক্টর সেখানে আসতেই হবে, বা একটা বা একাধিক আসতে হবে। এবং সেটার কম্বিনেশন মনে করো হচ্ছে একটা এনভায়রনমেন্টে হেলদি কিছুই নাই, আর একটা এনভায়রনমেন্টে প্যাথোজেন চলে আসছে। তাহলে প্যাথোজেন যখন চলে আসবে, তাহলে কি ওর জন্য সে প্যাথোজেন চলে আসলে কি হবে? মাসের মনে করো হচ্ছে প্যারাসাইট চলে আসছে, তাহলে প্যারাসাইট ওটা অ্যাটাক করবে, ওকে কামড় দিবে, ওর ইরিটেশন হবে, ও মুভমেন্ট করবে, হ্যাঁ, ইরেগুলার মুভমেন্ট করবে, করবে না? তাহলে কি ওর জন্য স্ট্রেস তৈরি হচ্ছে। তাহলে স্ট্রেস এর পরের স্টেপটা কি? সেকেন্ড স্টেপ যদি আমরা বলি, সেটা হচ্ছে ইনফেকশন। কেন? মনে করো যোগটা ওকে কামড় দিল, প্যারাসাইটটা ওকে কামড় দিয়ে যে জায়গাটা থেকে ব্লাডটা হচ্ছে ক্ষরণ হলো, ওই জায়গা থেকে দেখা যাচ্ছে সেকেন্ডারি ইনফেকশন শুরু হলো, ব্যাকটেরিয়া গিয়ে অ্যাটাক করলো, ফাঙ্গাল গিয়ে অ্যাটাক করলো, হ্যাঁ, গিয়ে তোমার হচ্ছে দেখা যাচ্ছে ওই জায়গাটা ইনফেকশন তৈরি করলো। তাহলে ফার্স্ট আমার ছিল স্ট্রেস,
সেকেন্ড আসছে ইনফেকশন। এবং ইনফেকশন যখন হবে, মনে করো ছোট্ট একটা এইখানে আসে তোমার যে লাল স্পট বলো বা যাই হোক, হ্যাঁ, ছোট ছোট ইনফেকশন দেখা যায়। এবং ফাইনালি দেখা যাচ্ছে যখন এটা অনেক লার্জ স্কেলে চলে যাবে, তখন সেটাকে আমরা ডিজিজ বলবো। তাহলে তিনটা জিনিস আমরা কি বললাম? ফার্স্ট বললাম হচ্ছে স্ট্রেস, সেকেন্ড বললাম হচ্ছে ইনফেকশন, আর হচ্ছে ডিজিজ। তাহলে এই তিনটা স্টেপ হচ্ছে আমাদের হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট। এই তিনটা জিনিস যখন থাকবে, তখন এই তিনটে স্টেপে আমাদের ডিজিজ তৈরি হবে। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? নাই? ওকে। স্যার ক্ষত বা যে লাল লালের কথাটা বললাম ওটা কি ইনফেকশনের ভিতরে তাহলে? আচ্ছা, ইনফেকশনের ভিতরে যাবে আর কি। হ্যাঁ, এটা ইনফেকশন একটা ব্রড টার্ম, আমরা ইনফেকশন নিয়ে আরো ডিটেইলস আসবো। জাস্ট একটা ছোট একটা এক্সাম্পল দিলাম। ইনফেকশনের আরো অনেক ডেফিনেশন আছে, অনেক সাইন সিম্পটম আছে। দ্যাট মিন্স একদম হচ্ছে এখানে আবার ইনফেকশনের আবার অনেক ধরন আছে। আমরা আলসার কখন বলবো, কখন সেটাকে লেশন বলবো, হ্যাঁ, অনেক স্টেপ আছে, আমরা আসবো, সবগুলোতে আসবো। জাস্ট এখন শুধু এই ডায়াগ্রামটা দেখো যে ফার্স্ট স্টেজে আমার স্ট্রেস থাকবে, সেকেন্ড স্টেজে হবে ইনফেকশন হবে, থার্ড স্টেজে হবে হচ্ছে ডিজিজ। এখন লাল লাল যে ক্ষতটা, এটাকে আমরা ইনফেকশন না বলি, যদি বলি প্যাথোজেন যে অ্যাটাক করছে এটাই ইনফেকশন। আমার কথা বুঝতে পারছো? জি প্রথমে স্যার। যারা প্যাথোজেন আসলো, প্যাথোজেন যে অ্যাটাক করলো, অ্যাটাকটা ইনফেকশন। সেখানে মনে করো কোনো ক্ষত নাই, ভাইরাল ডিজিজ হলে অনেক সময় কোনো ক্ষতই থাকে না। করোনা ভাইরাস হচ্ছে, কারোর কোনো ক্ষত দেখা যাচ্ছে? এদের ইনফেকশন বলবো না আমরা? বুঝতে পারছো? জি দ্যাট স্যার। মিন্স প্যাথোজেনের অ্যাটাকটা হইলে আমরা সেখানে সেটাকে ইনফেকশন বলবো। ওকে? ওকে স্যার। এখন দেখি আমরা ফার্স্ট হচ্ছে হোস্ট। হোস্ট কাদেরকে বলবো? বলছে যদি কোনো পার্সন হয় বা অ্যানিমাল হয়, হ্যাঁ, who permit lodgement of an infectious disease agent under natural condition। বুঝতে পারছো? বলছে আমরা তো এখানে পার্সন নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো হচ্ছে অ্যানিমাল নিয়ে, তাই না? তাহলে আমাদের আমাদের অ্যানিমালের ক্ষেত্রে যদি আমরা অ্যাকোয়াটিক অ্যানিমালের কথা চিন্তা করি, আমরা তো অবশ্যই টেরেস্ট্রিয়াল অ্যানিমাল নিয়ে কাজ করি না, তাই না? আমরা কাজ করবো সবগুলোই অ্যাকোয়াটিক অ্যানিমাল নিয়ে, যেটা হতে পারে তোমার ফিশ, হতে পারে শেল ফিশ বা আদার্স যেগুলো অ্যানিমাল হতে পারে, ম্যামালস হতে পারে। তাহলে আহ তাহলে আমাকে একটা এক্সাম্পল দাও দেখি, একটা হোস্ট এক্সাম্পল দাও যে হোস্ট কি হতে পারে? ফিশ, হ্যাঁ। না, বিভিন্ন ধরনের পরজীবী কিন্তু হোস্ট না। পরজীবী যাদেরকে অ্যাটাক করে তারা হোস্ট। ঠিক আছে? মনে করা হচ্ছে একটা আরগোলাস মাছকে অ্যাটাক করলো, তাহলে হোস্ট কে এখানে? মাছ। মাছ। ও তো প্যারাসাইট। হ্যাঁ, জি স্যার। প্যাথোজেনটা হচ্ছে ও তো মানে হচ্ছে প্যারাসাইট। ঠিক আছে? আর হোস্ট হচ্ছে যার গায়ে সে অ্যাটাকটা করবে, যার দেহ থেকে সে পুষ্টি নিবে, যার কাছ থেকে সে নিউট্রিয়েন্ট নিবে, যাকে উপরে সে সার্ভাইভ করবে, সেটা হচ্ছে হোস্ট। ঠিক আছে? তাহলে বলছে যে আমরা একটা অ্যানিমাল যে পারমিট বা লগমেন্ট অফ অ্যান ইনফেকশন এজেন্ট, দ্যাট মিন্স ইনফেকশন এজেন্টটাকে ক্যারি করবে, তাকে আশ্রয় দিবে, সেটা হচ্ছে হোস্ট। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা প্যাথোজেন, যদি প্যারাসাইটের ক্ষেত্রে বলি, তাহলে মাছ হচ্ছে প্যাথোজেন, সরি হোস্ট। আবার যদি ব্যাকটেরিয়ার কথা বলি, তাহলে ব্যাকটেরিয়া অ্যাটাক করতেছে মাছে, তাহলে মাছ হচ্ছে হোস্ট। দ্যাট মিন্স সহজ কথা হলো আমাদের ফিশ বলি, মলাস্ক বলি, এগুলি হচ্ছে হোস্ট। ক্লিয়ার? আচ্ছা, জি এখন দেখি যে once the agent infect the host, the degree and severity of infection will depends on the host ability to fight the infectious agent। বলছে এখানে তোমার হচ্ছে হোস্টকে যখন অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে কি হবে? মাছ একটা হলো মনে করো একজন খুব শক্তিশালী একজন মাছ, হ্যাঁ, তো সে কি করবে? ওকে হচ্ছে ফেলে দিতে পারে, হ্যাঁ, হচ্ছে সে ঝাড়ি মেরে লেজ দিয়ে ফেলে দিল, বা মনে করো কোনো কিছুর সাথে হচ্ছে দেহটা ঘষা দিয়ে সে ফেলে দিল, এই নিয়ে সে কোনো কিছু ফেলে দিতে পারে। আবার মনে করো যে হোস্টের থেকে হোস্ট অনেক দুর্বল, তার ইমিউনিটি অনেক দুর্বল, হ্যাঁ, যে কোনোভাবেই প্রোটেক্ট করতে পারতেছে না, তখন কি হবে? ইনফেকশনের দিকে চলে যাবে। কথা বুঝতে পারছো? দ্যাট মিন্স তোমার ইমিউনিটি যদি ভালো হয়, হোস্ট যদি স্ট্রং থাকে, তাহলে ডিজিজ হওয়ার চান্সটা অনেক কমে যাবে। আবার হোস্ট যদি দুর্বল হয়, মনে করো অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন দিয়ে থাকলে কি হবে? মাছ দুর্বল থাকবে, সে অক্সিজেনের জন্য সাফোকেশন হবে, তার টেম্পারেচার বেশি থাকলে সে দুর্বল হয়ে পড়বে, হ্যাঁ।
যখন এরকম অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন থাকবে, হোস্ট দুর্বল হয়ে যাবে, তখন প্যাথোজেনটা দ্রুত অ্যাটাক করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, মনে করো হচ্ছে যদি নিউট্রিশন কম থাকে মাসের বডিতে, মানে কি বলবো এটাকে, নিউট্রিশনাল হচ্ছে তোমার ডেফিসিয়েন্সি যদি থাকে, তাহলে কি মাসের তোমার ইমিউনিটি অনেক দুর্বল থাকবে, হোস্ট অ্যাটাক করবে। আবার মনে করো যে না, তোমার হচ্ছে তার প্রপার নিউট্রিশন আছে, সে হেলদি ফিশ, তাহলে সে খুব, এটা প্যাথোজেনের কথা না বললে, আমরা যদি প্যারাসাইটের কথা না বলে যদি আমরা ভাইরাস ব্যাকটেরিয়া চিন্তা করি, হ্যাঁ, তাহলে কি হবে, যে আমাদের বডির নিজস্ব ডিফেন্স মেকানিজম, ইমিউনিটি যেটাকে আমরা বলি, ঠিক আছে, ইমিউনিটি যখন ভালো থাকলে তখন সে অ্যাটাক করবে। যেমন আমরা করোনা ভাইরাসের কথা বলি, যে আমাদের কিন্তু এখন বলে যে আপনারা ফ্রুটস খান, ভিটামিন সি খান, ভিটামিন ডি খান, জিঙ্ক খান। কারণ কি, আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে হবে। ভ্যাকসিন কি করে, সে কিন্তু ইমিউনিটিটাকে বুস্ট আপ করে দেয়, যাতে ওই ভাইরাসটা কখনো যাতে আসলে ও অটো নিউট্রালাইজ করে দিতে পারে। ঠিক আছে, তাহলে সেটাই বলছে, যদি হোস্ট তোমার এখানে হচ্ছে হোস্টের তোমার ইমিউনিটি ভালো থাকে, তাহলে সে ডিজিজ ইনফেকশন করতে পারবে না। আর যদি প্যারাসাইটের ডিগ্রি বা হচ্ছে সিভিয়ারিটি ইনফেকশন হচ্ছে রেট বেশি থাকে, হ্যাঁ, প্যারাসাইট যদি বেশি স্ট্রং হয়, তখন সে হচ্ছে হোস্টকে দুর্বল করে দিয়ে অ্যাটাক করবে এবং ডিজিজ তৈরি করবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি যে হোস্টের আসলে কি কি প্যারামিটার আছে। প্যারামিটার উপর ডিপেন্ড করবে যে আসলে হোস্ট হচ্ছে তোমার প্রোটেক্ট করতে পারবে নিজেকে, নাকি সে হচ্ছে প্যাথোজেন দ্বারা ইনফেক্টেড হবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে সাসেপ্টিবিলিটি অফ দ্য হোস্ট। যে হোস্ট তোমার হচ্ছে, যে ফিশটাকে আমরা বলি, ওই ফিশটা হচ্ছে ওই প্যাথোজেনের জন্য আসলে ক্যারি করবে কিনা। যেমন সব প্যাথোজেন কিন্তু সব মাছে অ্যাটাক করে না, বুঝতে পারছো? যে কিছু কিছু দেখা যাচ্ছে, আমরা হোয়াইট স্পট ভাইরাস বলি, হোয়াইট স্পট ভাইরাস কি এই ফ্রেশ ওয়াটার ফিশে অ্যাটাক করে? তোমরা কি হোয়াইট স্পট নাম শুনছো? হোয়াইট স্পট ডিজিজ চিংড়িতে যেটা হয়। না স্যার। এই তোমাদের কাছে ছেলেদের কোনো আওয়াজ পাচ্ছি না, তারা কি আছে? হ্যাঁ স্যার আছি তো। মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, তোমাদের আওয়াজ টাওয়াজ পাই না। আচ্ছা, তাহলে হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস, এটা হচ্ছে চিংড়ির একটা ভাইরাল ডিজিজ। এটা শুধুমাত্র চিংড়িতেই হয়, এটা কখনো ফ্রেশ ওয়াটার ফিশে হবে না, রুই কাতলা মৃগেল বা কার্প জাতীয় ফিশে হবে না। তাহলে এখানে বলছে সাসেপ্টিবিলিটি অফ হোস্ট, একটা হচ্ছে হোস্টকে স্পেসিফিক প্যাথোজেন আছে যেটা অ্যাটাক করে। তাহলে অন্য মাছ, অন্য প্যাথোজেন হচ্ছে অন্য মাছের জন্য সাসেপ্টেবল না। ক্লিয়ার এটা? তারপর হচ্ছে স্পিসিস, কোন স্পিসিস, আমরা হচ্ছে মাছের কোন স্পিসিসটা নিয়ে কাজ করব। সেম জিনিস, একটা হচ্ছে সাসেপ্টিবিলিটি, সে অ্যাটাক করবে, প্যাথোজেন হচ্ছে তোমার ফিশকে অ্যাটাক করবে। ঠিক আছে, মাছ কি বলবো এটাকে, মানে মাছের হচ্ছে তোমার প্যাথোজেনের তোমার হচ্ছে অ্যাটাক করার ক্ষমতা, যেটা সাসেপ্টিবিলিটি। ঠিক আছে, যদি হোস্ট ভালো থাকে তাহলে অ্যাটাক করতে পারবে না, হোস্ট খারাপ থাকলে অ্যাটাক করতে পারবে। আর স্পিসিসটা হচ্ছে এখানেই হবে তোমার হচ্ছে যে কোন স্পিসিসের জন্য কোন প্যাথোজেনটা, শ্রিম্পের জন্য কোন প্যাথোজেন, মলাস্কের জন্য কোন প্যাথোজেন, ফিশের জন্য কোন প্যাথোজেন। আবার ফিশের জন্য মনে করো স্ট্রেপ্টোকক্কাস হয় তোমার মেইনলি দেখা যায় তেলাপিয়াতে, সরপুটিতে, কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার মেরিগেলে হচ্ছে না, সাপোজ। হ্যাঁ, এটা এক্সাম্পল আর কি। এরকম হচ্ছে একটা স্পেসিফিক প্যাথোজেন আছে যেটা হচ্ছে স্পেসিফিক স্পিসিসকে অ্যাটাক করে। হ্যাঁ, তাহলে আমরা সেটা, আমরা যখন যে মাছ চাষ করব তখন আমরা ধরে নিতে পারবো। যেমন মনে করি যে হোয়াইট স্পট ডিজিজ, আমি জানি যে এটা হচ্ছে আমার চিংড়িতে হয়, তাহলে এখানে আমার চিংড়ি নাই, দ্যাট মিন্স এই ডিজিজটা এখানে আমার হবে না, আমি এটা খুব ক্লিয়ার, তাই না? এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা দেখি নেক্সট কি আছে, জিনোটাইপ। এটা এটা কিন্তু সব কিন্তু তোমার হোস্টের, ঠিক আছে, যে হোস্টটা কোন স্পিসিস হবে, হোস্টের সাসেপ্টিবিলিটি কেমন, হোস্টের জিনোটাইপ কেমন, হোস্টের এজ, সাইজ এবং কোন স্টেজে সে আছে। ঠিক আছে, যেমন মনে করো ছোট মাছের ইমিউনিটি বেশি নাকি বড় মাছের ইমিউনিটি বেশি? বড় মাছ। বড় মাছের। আসলে কি তাই? আর মানুষের ক্ষেত্রে তো ছোটদের। মাছের ক্ষেত্রেও ছোটদের। হ্যাঁ, মাছ যত বেশি এজড হয়ে যাবে তখন সে দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, তোমরা মানুষ আর মাছকে চিন্তা না করে মাছকে একটা অ্যানিমাল হিসেবে চিন্তা করো না। হ্যাঁ, আমরা তো মাছ বলি না, বলে আমরা অ্যানিমাল বলি, হিউম্যান আমরাও অ্যানিমাল, মাছও তো লিভিং অ্যানিমাল, তাই না? জি স্যার। সেম, মাছের হচ্ছে তোমার ইমিউনিটিটা
তোমার হচ্ছে তোমার লোয়ার পোর্শনটা মানে ইয়াং এজেই অনেক বেশি থাকে, যত বেশি বড় হয়ে যাবে তত তার হচ্ছে ইমিউনিটি কমতে থাকে। সো দেখা যাচ্ছে এখানে এজ এবং সাইজটা ইম্পর্টেন্ট কেন? কিছু কিছু প্যাথোজেন আছে যেটা হচ্ছে একটা নির্দিষ্ট এজে মাছকে অ্যাটাক করে, ঠিক আছে? তাহলে আমরা যদি কোনোভাবে ওই এজটা পার করতে পারি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে ওই ডিজিজটা আর হবে না। তাহলে হোস্টের সাথে রিলেশনটা কি? হোস্টের সাথে হচ্ছে হোস্টের ওই এজটা হচ্ছে আমার জন্য সাসেপ্টেবল, যে ওই এজটা আমাকে ডিটেক্ট করতে হবে যে এই এজে আসলে তোমার কোন প্যাথোজেনটা অ্যাটাক করতে পারে আর কি। যেমন মনে করো আমরা চিংড়ির ক্ষেত্রে যদি বলি যে তোমার ইয়াং স্টেজে মনে করো ছাড়ার হচ্ছে তোমার 15 থেকে 30 দিনের মধ্যে তোমার হচ্ছে এই ভাইরাল অ্যাটাকটা হয়, হোয়াইট স্পটের অ্যাটাকটা হয়। তাহলে এটা কিন্তু আমরা জানি, তাহলে এজটা হচ্ছে এই কারণে ইম্পর্টেন্ট যে হচ্ছে কোন এজে কোন প্যাথোজেনটা অ্যাটাক করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে জি স্যার। এজ সাইজ এন্ড স্টেজ গেল। এখন বলছে নিউট্রিশনাল এন্ড রিপ্রোডাক্টিভ স্ট্যাটাস। এখন যদি নিউট্রিশনাল ইমব্যালেন্স হয়, হ্যাঁ, হোস্টের যদি নিউট্রিশনাল ইমব্যালেন্স থাকে তার বডিতে তাহলে সে খুবই সহজে ডিজিজটা ইনফেক্টেড হবে। হ্যাঁ, এবং যদি সে রিপ্রোডাক্টিভ স্টেজে চলে যায় তখনই তার ডিজিজ ইনফেক্টেড হওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ সে অনেক দুর্বল থাকে ওই সময়টাতে, তাই না? একটা তোমার হচ্ছে রিপ্রোডাক্টিভ স্টেজে একটা ফিশ আর হচ্ছে একটা হেলদি ফিশ, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স হচ্ছে যে রিপ্রোডাক্টিভ ফিশ কারণ সে তো তোমার হচ্ছে এগ ক্যারি করে, তাই না? ওই স্টেজটাতে সে দেখা যাচ্ছে যে অনেক, মনে করো সাপোজ ইন কেস অফ আমাদের প্রেগন্যান্ট যে মহিলারা থাকে তাদের কিন্তু ওই এজটা অনেক সেনসিটিভ, তাই না? ঠিক সেম জিনিস মাছের ক্ষেত্রেও, ঠিক আছে? যদি তার নিউট্রিশনাল ইমব্যালেন্স থাকে এবং রিপ্রোডাক্টিভ স্টেজে থাকে তখন তার ডিজিজ হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। দ্যাট মিন্স হচ্ছে সে দুর্বল থাকে এবং প্যাথোজেনকে ওই সময় খুব ইজিলি অ্যাটাক করতে পারে। তারপর হচ্ছে বিহেভিয়ার এন্ড ইননেট ডিফারেন্স। ইননেটটা অলরেডি আমরা হচ্ছে এটা আলোচনা করে ফেলছি, ইমিউনিটি আর কি। ইননেট তোমরা জানো কিনা? ইননেট কথাটার সাথে তোমরা কি পরিচিত? ম্যাডাম কি এটা পরিচিত করাইছে তোমাদেরকে? ইননেট ইমিউনিটি, স্যার অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সহজাত এটা হচ্ছে তোমার ইমিউনোলজিক্যাল টার্ম, এটা ম্যাডাম তোমাদের এটা ডিটেইলস পড়াবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের ডিফেন্স মেকানিজম। ডিফেন্স মেকানিজম আমাদের দেহে দুই ভাবে ঘটে। একটা হচ্ছে আমরা কোনো কিছু বাইরে থেকে দিয়ে সেটাকে হচ্ছে ইমিউনিটি বুস্ট আপ করি, আর একটা হচ্ছে বাই বর্ন আমাদের কিছু ইমিউনিটি থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে ইননেটটা হচ্ছে যেটা আমাদের বাই বর্ন থাকে, ঠিক আছে? মনে করো হচ্ছে কিছু কিছু জিন থাকে, যে জিনটা হচ্ছে তোমার ইমিউনিটিটাকে বুস্ট আপ করে রাখে। মনে করো একটা সার্টেন জিন তোমার একটা সার্টেন ডিজিজকে আসতে দিবে না, ঠিক আছে? আসলেই সে অটো ডিফেন্স করে ফেলবে। আর এটা হচ্ছে ইননেট। আর মনে করো বাইরে থেকে আমরা ভ্যাকসিন দিয়ে যেটাকে ইমিউনিটি বুস্ট আপ করি সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের ম্যাডাম অনেক ডিটেইলস আলোচনা করবে, আমি এদিকে আর যাব না। তারপর হচ্ছে জেনারেল ফিজিওলজিক্যাল কন্ডিশন। নরমাল ফিজিওলজিক্যাল কন্ডিশন যেটা আমরা আগে বলছিলাম এটা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ডিশন, যেটা তোমার হচ্ছে ফিজিওলজিক্যাল সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে তোমার মাছের হচ্ছে তোমার প্যাথোজেনের অ্যাটাকটা অনেক কমে যাবে। আর যদি সে মাছ দুর্বল হয়ে যায়, ফিজিওলজিক্যাল কন্ডিশন ভালো না থাকে, তখন হচ্ছে সেখানে প্যাথোজেন অ্যাটাক করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হোস্টের প্যারামিটার গেল। এখন আসলে আমরা তাহলে হোস্টের পরে আসবে হচ্ছে প্যাথোজেন। তাহলে প্যাথোজেন আমরা কাদেরকে বলবো? ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো। আচ্ছা, ব্যাকটেরিয়া, ভাইরাস। সহজ কথা হলো যে বায়োলজিক্যাল এজেন্ট যাদেরকে আমরা বলি, ঠিক আছে? ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, প্যারাসাইট হতে পারে, হ্যাঁ? যত ধরনের তোমার বায়োলজিক্যাল ইনফেকশাস এজেন্ট আছে, ইনফেকশাস এজেন্ট মানে যারা হচ্ছে তোমার ডিজিজ তৈরি করতে পারবে সেটাকে বলবো হচ্ছে আমরা প্যাথোজেন। তাহলে প্যাথোজেন, তাহলে আমরা ডেফিনিশন যদি বলি, এ প্যাথোজেন অর ইনফেকশাস এজেন্ট ইজ এ বায়োলজিক্যাল এজেন্ট যেহেতু লিভিং, হ্যাঁ, দ্যাট কজ ডিজিজ অর ইলনেস টু দা হোস্ট। তাহলে সহজ কথা আমরা কি বললাম? যত ধরনের বায়োলজিক্যাল প্যারামিটার আছে, যত ধরনের মানে যারা ইনফেকশন তৈরি করতে পারবে, যে মাইক্রোবস গুলো ইনফেকশন বা ডিজিজ তৈরি করতে পারবে তাদেরকে বলবো আমরা প্যাথোজেন। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, সরি। এখন হচ্ছে দুই ধরনের প্যাথোজেন আমরা দেখতে পাই নরমালি, ঠিক আছে? একটা হচ্ছে the pathogen is always associated with infection of the host, যে হচ্ছে যে প্যাথোজেন গুলো
মাছের বডিতে আসলেই সে ইনফেকশন তৈরি করবে, সেটাকে আমরা কি বলবো? আরেকটা বলছে যে হচ্ছে হোস্ট ছাড়া সে সার্ভাইভ করতে পারবে, ঠিক আছে, সরি বলছে ফার্স্টটা হচ্ছে যে হোস্ট ছাড়া সে সার্ভাইভ করতে পারবে না, ঠিক আছে। তাকে অবশ্যই হোস্ট দরকার হবে তার লাইফ সাইকেলে, এই প্যাথোজেনের লাইফ সাইকেলে তার হোস্ট দরকার হবে, এটা হচ্ছে তোমার একটা। আরেকটা হচ্ছে হোস্ট দরকার হবে না, হোস্ট ছাড়াও সে সার্ভাইভ করতে পারবে। তাহলে প্রথমটাতে যদি আমরা আসি, দ্য প্যাথোজেন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশন অফ দ্য হোস্ট, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা অব্লিগেট প্যাথোজেন। অব্লিগেট মানে কি? বাধ্যতামূলক। দ্যাট মিন্স হোস্ট এখানে বাধ্যতামূলক থাকতেই হবে, হোস্ট না থাকলে প্যাথোজেন টিকতে পারবে না, মরে যাবে, তার লাইফ সাইকেল সে কন্টিনিউ করতে পারবে না। এটাকে বলবো আমরা হচ্ছে অব্লিগেট প্যাথোজেন। আরেকটা যেটা বলবো সেটাকে বলবো ফ্যাকাল্টেটিভ প্যাথোজেন। এটা হচ্ছে সে হোস্টের বডি সার্ভাইভ করতে পারে, আবার হোস্ট ছাড়াও হোস্ট দেহের বাইরেও সে সার্ভাইভ করতে পারবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা দুইটা প্যাথোজেন পেলাম, একটা হচ্ছে অব্লিগেট প্যাথোজেন, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্যাথোজেন। এটা কিন্তু তোমার হচ্ছে হোস্টের উপরে ডিপেন্ড করে আর কি। এই অব্লিগেট এবং ফ্যাকাল্টেটিভ প্যাথোজেন আরো অন্যরকম ডেফিনেশন আছে, যেটা আমরা পরে পড়বো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে হোস্টের উপর বেসড করে এই দুইটা ক্যাটাগরি করা হয়েছে, একটা অব্লিগেট, একটা হচ্ছে প্যাথোজেন। যাদের হচ্ছে হোস্ট বাধ্যতামূলক সেটাকে বলবো অব্লিগেট প্যাথোজেন, যাদের হচ্ছে বাধ্যতামূলক না তাদেরকে বলবো ফ্যাকাল্টেটিভ। ওকে, তাহলে নিচে দেখো আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ডায়াগ্রামটা হচ্ছে এখানে দেখো প্যাথোজেন আছে, এখানে আছে হোস্ট আছে, এবং হোস্ট এবং প্যাথোজেনের চারিপাশে যে জিনিসগুলো সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? এনভায়রনমেন্টের সঙ্গে আমরা আসবো পরে। এখন আমরা একটু দেখি যে হোস্ট, প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট সবগুলোই যদি আমার হেলদি থাকে, হ্যাঁ, প্যাথোজেন ফ্রি থাকবে, হোস্ট থাকবে হেলদি, এনভায়রনমেন্ট খুব সুইটেবল এনভায়রনমেন্ট থাকবে, তাহলে তাকে বলছে নো ইনফেকশন, ইনফেকশন থাকবে না। এবং এর যে কোনো একটা যদি তোমার হচ্ছে ডেভিয়েট করে, তখন সেখানে ইনফেকশন তৈরি হবে, ঠিক আছে। এখানে স্ট্রেস তৈরি হবে, স্ট্রেসের সেকেন্ড স্টেপ ইনফেকশনে চলে যাবে, ইনফেকশন থেকে হবে থার্ড স্টেজে ডিজিজ তৈরি হবে, এবং ডিজিজ তৈরি হওয়ার পর যদি তার অ্যাকোয়ার্ড ইমিউনিটি থাকে তাহলে সে প্রোটেক্ট করতে পারবে, আর যদি ইমিউনিটি না থাকে তাহলে সে প্রোটেক্ট করতে পারবে না, ডিজিজ অ্যাটাক হয়ে হয়তো সে মারা যাবে বা যাই হোক পরেরটা ঘটবে আর কি, ঠিক আছে। স্যার এখানে ইনফেকশন হওয়ার পরে দুইটা অ্যারো দেওয়া আছে, একটা ডিজিজ একটা নো ডিজিজ। মানে ইনফেকশন হওয়ার পরে ডিজিজ হতেও পারে নাও হতে পারে, সেটা আচ্ছা, হোস্টের ইমিউনিটির উপর কি ডিপেন্ড করবে না? রাইট রাইট। যদি তোমার এখানে মনে করো যে প্যাথোজেনের লোড অনেক কম, আমি পরের স্লাইড আসলে তোমার ক্লিয়ার হবে, দাঁড়াও আমরা পরের স্লাইডটা একটু দেখি। এই জিনিসটা এখানে দেখো যে শুধু প্যাথোজেন থাকলেই কিন্তু সেখানে ইনফেকশন হবে না, কথা বুঝতে পারছো? এখানে থাকার জন্য কয়েকটা ক্যাটাগরি লাগবে। যেমন মনে করো যে সেখানে লোডটা কেমন হবে, প্যাথোজেনের লোডটা মনে করো হচ্ছে যে কোথাও একটা প্যাথোজেন আছে, কোথাও 1 লাখ প্যাথোজেন আছে। একটা প্যাথোজেন যদি থাকে, হ্যাঁ, সে হয়তো একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এইভাবে রিপ্লাই করবে। কিন্তু মনে করো যদি 100 প্যাথোজেন সেখানে থাকে, তাহলে 100 ইন্টু ডাবল হবে, 2 টু দি পাওয়ার n হিসেবে কিন্তু বাড়তে থাকবে, তাই না? তাহলে ইনফেকশন রেটটা কিন্তু অনেক বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্যাথোজেনের লোডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে এখানে যদি অল্প প্যাথোজেন থেকে, নরমালি দেখা যাচ্ছে খুব লিটল অ্যামাউন্ট বা ফিউ অ্যামাউন্ট অফ প্যাথোজেন থাকলে সেটা হচ্ছে ইনফেকশন ক্রিয়েট করতে পারে না, মাছ তার ইমিউনিটি দিয়ে সেটাকে প্রোটেক্ট করতে পারে। বাট যখন লোড অনেক বেড়ে যায় তখন সে প্রোটেক্ট করতে পারে না, তখনই হচ্ছে সে ইনফেক্টেড হয়ে যায়। আচ্ছা, এখন আসলে প্যাথোজেনের আমার লোডটা গেল যে কি পরিমাণ প্যাথোজেন সেখানে আছে। আর প্যাথোজেন শুধু থাকলেই হবে না, মনে করো যে তোমার হচ্ছে 5 লাখ প্যাথোজেন এক জায়গায় আছে সাপোজ, ঠিক আছে, কিন্তু আছে হচ্ছে 1 মিনিটের জন্য, ঠিক আছে, তাহলে হবে না। এবার ডিউরেশনটা তোমাকে দেখতে হবে যে সে কতদিন যাবত বা কতক্ষণ ধরে হচ্ছে ওই এনভায়রনমেন্টে আছে। যদি মনে করো একটা প্যাথোজেন হচ্ছে সে মনে করো 1 মাস ধরে আছে, তাহলে খুব সহজেই সে অ্যাটাক করতে পারবে। আবার মনে করো ওর লাইফ সাইকেল হচ্ছে 30 সেকেন্ড বা 1 মিনিট, ঠিক আছে, তাহলে ও তো এমনি মরে যাবে, ইনফেক্ট করার চান্সই পাবে না, তাই না? তাহলে ডিউরেশনটা আমাদের খেয়াল রাখতে হবে যে ইনফেকশনের সিভিয়ারিটি বা তোমার ভিরুলেন্সের জন্য ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে স্ট্রেইন, কোন স্ট্রেইনের প্যাথোজেন এটা কি আসলে প্যাথোজেনিক স্ট্রেইন অর প্যাথোজেনিক নন প্যাথোজেনিক স্ট্রেইন?
যদি নন প্যাথোজেনিক স্ট্রেন হয় তাহলে তো সেখানে ডিজিজ হবে না। আবার যদি প্যাথোজেনিক স্ট্রেন হয় তখনই সে ডিজিজ হবে। সো প্যাথোজেন যদি আমরা বলি তাহলে মনে করো সেটা হচ্ছে স্ট্রেনটা অবশ্যই প্যাথোজেনিক হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি মনে করলাম যে এটা প্যাথোজেনিক স্ট্রেন, কিন্তু প্যাথোজেনিক স্ট্রেন হইলেও তার ভিরুলেন্সটা কি? ভিরুলেন্স টার্মটার সাথে কি তোমরা পরিচিত? না স্যার। আচ্ছা, ভিরুলেন্স হচ্ছে ইন্টেন্সিটি, হ্যাঁ, ইন্টেন্সিটি অফ ইনফেকশন, সে কত দ্রুত, বা ডিগ্রি অফ ইনফেকশন, যে সে কত দ্রুত ইনফেক্ট করতে পারবে, অ্যাটাক করতে পারবে, এটাই হচ্ছে তোমার ভিরুলেন্স। ক্লিয়ার? আর মনে করো যে কিছু কিছু স্ট্রেনের ভিরুলেন্স অনেক বেশি, যেমন করোনা ভাইরাস, ঠিক আছে, সে খুব দ্রুত অ্যাটাক করে যাচ্ছে, দ্রুত স্প্রেড করে যাচ্ছে। আমার মনে করো হচ্ছে তোমার কি বলবো এটাকে, একটা এক্সাম্পল দাও দেখি যেগুলো ভিরুলেন্স অনেক কম। যেমন মনে করো ইকোলাই, ঠিক আছে, ইকোলাই প্যাথোজেন যেটা, এদের কিন্তু ইনফেকশন রেট অনেক কম, ভিরুলেন্স অনেক কম। যখন হাই ডেনসিটি হয়ে যায় তখনই হচ্ছে সেই ইনফেকশন তৈরি করে। তোমরা হচ্ছে টেকনোলজি কোন কোর্স করছো কি তোমরা? স্যার একটা ক্লাস করছি। একটা ক্লাস করছি। যেমন মনে করো যে ইকোলাই কিন্তু হচ্ছে তোমার 1000 পর্যন্ত তোমার হচ্ছে টলারেন্স লেভেল আমাদের। আমরা যখন কোনো ইকোলাই হচ্ছে কনজিউম করি, 10 টু দি পাওয়ার সম্ভবত 10 এই পর্যন্ত, 5 ইনটু 10 টু দি পাওয়ার 10 সম্ভবত এই রেঞ্জটা হচ্ছে আমাদের জন্য নরমাল লেভেল। আমাদের এই লেভেল পর্যন্ত নিতে পারি, কোনো অসুবিধা হয় না। বাট এর উপরে গেলেই হচ্ছে আমার ইনফেকশন হয়ে যাবে, ডায়রিয়া বা এরকম আদার্স ডিজিজ দেখা দিল। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে মনে করো ও একটা ভাইরাসই যথেষ্ট আমার ইনফেকশন করার জন্য, একটা ভাইরাসই যথেষ্ট। একবার যদি সে আসে ও মাল্টিপ্লাই করে মোটামুটি সে ইনফেক্ট করে ফেলবে। তাহলে এটার কারণটা কি? তার ডিগ্রি অফ ইনফেকশন রেট, ঠিক আছে, তার ভিরুলেন্সটা, সে কত দ্রুত অ্যাটাক করতে পারে, তার তীব্রতা, তার ইন্টেন্সিটি কত বেশি, ঠিক আছে, এটা হচ্ছে ভিরুলেন্স। আরেকটা হচ্ছে রুট অফ ইনফেকশন, কোন রুট দিয়ে সে যাচ্ছে। মনে করো যদি নরমাল মাসেল দিয়ে আমার ঢুকে, সেটা অনেক সময় লাগবে। যদি মনে করো কোনোভাবে এটা সরাসরি ব্লাডে চলে যায়, তাহলে সে খুব দ্রুত পুরো বডিতে স্প্রেড হয়ে যাবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার। বলছি যে রুট অফ এন্ট্রি, ঠিক আছে, যে কোন রুট দিয়ে সে অ্যাটাকটা করবে। মনে করো যদি সে মাসেল দিয়ে অ্যাটাক করে, সে মনে করো আমাদের মাসের আছে বডিতে, মাসেলে কোনো একটা জায়গায় সে ইনফেকশন করলো, অ্যাটাক করলো, ইনফেকশন করলো, তারপরে তার বডিতে স্প্রেড করলো। হ্যাঁ, তাহলে এটা অনেকটা সময় লাগবে, এটা আস্তে আস্তে মাসেলকে ওভারটেক করে ভিতরে যাইতে অনেক সময় লেগে যাবে। আবার যদি মনে করে কোনোভাবে সে সরাসরি ব্লাডে চলে গেল, হ্যাঁ, ব্লাডে গেলে কি হবে, পুরো ব্লাড সার্কুলেশন দিয়ে পুরো বডিতে তার অ্যাটাক করে ফেলবে। যেখানে তার বডিতে যেখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে পুরো ব্লাডটাই কন্টামিনেট করে ফেলবে। তাহলে কি ইনফেকশন রেটটা দ্রুত হবে না? জি স্যার। এই জন্য হচ্ছে তোমার রুট অফ এন্ট্রিটা ইম্পর্টেন্ট, যে কোন রুট দিয়ে সে যাচ্ছে, ঠিক আছে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমাকে যদি হচ্ছে থাকে, সব যদি হচ্ছে তোমার অপটিমাম লেভেলে থাকে, তাহলে ডিজিজ হবে না। বাট এই লোড গুলো যদি বেড়ে যায়, যদি মনে করো প্যাথোজেন বেড়ে যাচ্ছে, ডিউরেশন অনেকক্ষণ ধরে, স্ট্রেনটা অনেক হাই প্যাথোজেনিক, ভিরুলেন্সটা অনেক বেশি, রুটটাও হচ্ছে সেনসিটিভ রুট দিয়ে যাচ্ছে, তাহলে খুব দ্রুত মাস্কে অ্যাটাক করবে, ইনফেকশন তৈরি করবে এবং ডিজিজ তৈরি করবে। ক্লিয়ার এই ডায়াগ্রামটা? জি স্যার স্যার। স্ট্রেন নিয়ে একটু বলতেন। আচ্ছা, বুঝছি কিন্তু আরেকটু বলুন। স্ট্রেনটা হচ্ছে তোমার মেইনলি হচ্ছে আমরা স্ট্রেন দুই ভাবে বলি, একটা হচ্ছে প্যাথোজেনিক স্ট্রেন, একটা নন প্যাথোজেনিক স্ট্রেন। প্যাথোজেনিক স্ট্রেন তাদেরকে বলবো যারা ডিজিজ প্রডিউস করতে পারে, আর নন প্যাথোজেনিক তাদেরকে বলবো সে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা মাইক্রোব যাই বলি, কিন্তু সে ডিজিজ তৈরি করতে পারে না। ক্লিয়ার? যে ডিজিজ তৈরি করতে পারে তাকে বলবো প্যাথোজেনিক স্ট্রেন, আর ডিজিজ যে তৈরি করতে পারবে না তাকে বলবো নন প্যাথোজেনিক স্ট্রেন। এখানে হচ্ছে আমরা নন প্যাথোজেনিক স্ট্রেনটা নিয়ে আমরা ডিসকাস করব না, আমরা ডিসকাস করব হচ্ছে প্যাথোজেনিক স্ট্রেনটা নিয়ে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসি আমরা এনভায়রনমেন্ট। আমরা হোস্ট পড়লাম, আমরা প্যাথোজেন পড়লাম, এখন হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। বলছে যে এনভায়রনমেন্ট ইজ এভরিথিং দ্যাট ইজ
এক্সটার্নাল টু অ্যান অর্গানিজম। তাহলে আমরা আমরা অর্গানিজম বলতে কাদেরকে বোঝাচ্ছি এখানে? আমাদের টার্গেট স্পিসিসকে। আমাদের টার্গেট স্পিসিস কি? ফিশ। তাহলে ফিশের বাইরে, ঠিক আছে, ওর চারিপাশে যাই থাকুক সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে শুধু কিন্তু পানিকে আমরা এনভায়রনমেন্ট বলবো না। এই জায়গাটাই কিন্তু সবাই মনে করে স্যার অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট তো শুধু পানি। আসলে কি তাই? পানি থেকে আর কিছু নাই? আমার টার্গেট স্পিসিসের বাইরে যাই থাকবে সেটা এনভায়রনমেন্ট। সেটা প্যাথোজেন হতে পারে, সেটা ওয়াটার হতে পারে, সেটা হচ্ছে তোমার তোমার হচ্ছে কি বলবো যে অ্যাকোয়াটিক উইড থাকতে পারে, হ্যাঁ, গ্রাস থাকতে পারে, সবকিছু মিলেই এনভায়রনমেন্ট। দ্যাট মিন্স হচ্ছে আমার টার্গেট স্পিসিসের বাইরে যা কিছু থাকবে তাকে আমরা কি বলবো? এনভায়রনমেন্ট বলবো। আচ্ছা, তাহলে দেখো এখানে এনভায়রনমেন্ট, এখানে দুই ধরনের কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে বায়োটিক, একটা হচ্ছে অ্যাবায়োটিক। এটা তো তোমরা মনে হয় পড়ছো লিঙ্গোলজিতে না? বায়োটিক কি অ্যাবায়োটিক কি পড়ছো কি? জি স্যার। জি স্যার, জীবন সম্পর্কিত আর জীবক্রিয়া। তাহলে বায়োটিক ইনঅর্গানিক। না স্যার, একটা হচ্ছে জীবন সম্পর্কিত আর একটা জীবক্রিয়া। একটা সহজ কথা যদি আমরা বলি, একটা হচ্ছে লিভিং, জৈব অজৈব। জৈব, অজৈব। অজৈব বলতে তুমি কি বোঝাচ্ছ? অ্যাবায়োটিক। স্যার অ্যাবায়োটিক বলতে যেটা এটা একটু বুঝি না। জীব থেকে যেটা হয় না, অ্যাবায়োটিক যেটা। এই যে পানি, স্যার অ্যাবায়োটিক তো লিভিং অক্সিজেন, ওই যে আচ্ছা, আমি সহজ কথা আমি যেটা বুঝি আর কি, বায়োটিক যারা লিভিং অর্গানিজম, যাদের লাইফ থাকবে। অ্যাবায়োটিক হচ্ছে যাদের লাইফ থাকবে না, নন লিভিং অর্গানিজম। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন আমরা দেখি যে আসলে অ্যাবায়োটিক কোনগুলো, বায়োটিক কোনগুলো। অ্যাবায়োটিক বলছি কি, আমি বলছি নন লিভিং, তাই না? যাদের কোনো লাইফ থাকবে না। যেমন টেম্পারেচার, লাইফ আছে? সানলাইট, সয়েল, ওয়াটার, অ্যাটমসফিয়ার, কেমিক্যাল ফ্যাক্টর, এগুলো কি লাইফ আছে আসলে? এটা কি লিভিং অর্গানিজম? না। তাহলে এগুলোকে বলবো হচ্ছে আমরা অ্যাবায়োটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টের অ্যাবায়োটিক ফ্যাক্টর। তাহলে বায়োটিক ফ্যাক্টর কি? যাদের লিভিং আছে, যারা লিভিং, তাই না? যেমন মনে করো তোমার হতে পারে সেটা ফিশ, হতে পারে সেটা প্লান্টস, হতে পারে সেটা অ্যানিমেলস, তাই না? এবং এদের মধ্যে যে ইন্টারাকশনটা আমি কথা পরে আসি। তাহলে হচ্ছে তোমার অ্যাবায়োটিক আর বায়োটিক, এই দুইটা নিয়ে কারোর কোনো কনফিউশন নাই তো আর? ওকে, আমরা চেষ্টা করবো যে সহজ করে জানার জন্য, যেমন জৈব অজৈব এই সে এত কঠিন করে বলতে হবে, এক কথায় বলবো যাদের লিভিং আছে তারা হচ্ছে বায়োটিক, যাদের লিভিং নাই, জীবন নাই, তারা বলবে অ্যাবায়োটিক। ঠিক আছে? আচ্ছা, এখন বলছে যে দেখো আসলে এখানে লাস্টের একটা পয়েন্ট আমি বলছি এখানে, when the level of pathogen of the water body rise sharply due to external factor and immunity of fish stock cannot cope with increased pathogen, the fish will become vulnerable to pathogenic infection and disease. এটা আমরা যেটা আগে আলোচনা করছি, এখানে হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো যদি তোমার হচ্ছে শার্পলি ইনক্রিজ করে যায় বা হচ্ছে শার্পলি ডিক্রিজ করে যায় অপটিমাম থেকে, ঠিক আছে? তার সব জিনিসটা ইনক্রিজ করবে না, কিছু কিছু ডিক্রিজ করবে, তাই না? মনে করো পিএইচ কমে গেল, ডিক্রিজ, অ্যামোনিয়া বেড়ে গেল, ইনক্রিজ, ঠিক আছে? তাহলে হচ্ছে অপটিমাম থেকে ইনক্রিজ বা ডিক্রিজ করলে মাছের জন্য স্ট্রেস তৈরি হবে, স্ট্রেস তৈরি হবে, মাছ দুর্বল হয়ে যাবে, মাছের দুর্বল হয়ে গেলে মাছের ইমিউনিটি কমে যাবে, ইমিউনিটি যখন কমে যাবে তখন হচ্ছে প্যাথোজেনটা মাছকে অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে সেখানে ডিজিজ তৈরি হবে বা ইনফেকশন তৈরি হবে। এটাই হচ্ছে তোমার ইন্টারঅ্যাকশন। আমরা যদি হোস্ট প্যাথোজেন এবং এনভায়রনমেন্টাল ইন্টারঅ্যাকশনটা দেখি। আচ্ছা, এখন আমরা দেখি যে এনভায়রনমেন্টাল প্যারামিটার গুলো কি কি হতে পারে, যেটা অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন তৈরি করবে আর কি। ঠিক আছে? তাহলে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশনের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে ওভার ক্রাউডিং। মনে করো তোমার একটা পুকুরে তুমি মাছ দেওয়ার ক্যাপাসিটি আছে হচ্ছে 100 পিস,
তুমি সেখানে 500 পিস দিয়ে দিলা, সেটা কি অপটিমাম হবে? না না স্যার স্যার তাহলে কি প্রবলেম সেখানে তৈরি হবে? বেশি ওখানে মাসের জন্য ক্রাউডিং আমরা হবে। হ্যাঁ, ক্রাউডিং তো হবে হচ্ছে first। আর জি ভাই, স্যার অক্সিজেনের অক্সিজেন অভাব সাপ্লাই হবে, কম্পিটিশন বেশি হবে। আচ্ছা, তাহলে হ্যাঁ, সংক্রমণ হবে। হ্যাঁ, অনেক পয়েন্ট আমরা পাইলাম। যেমন মনে করো ওভার ক্রাউডিং হলে অক্সিজেনের কনজাম্পশন রেট অনেক কমে যাবে। 100 মাসের মনে করো আমার তো ওই সিস্টেমটাতে হচ্ছে অক্সিজেনের প্রোডাকশন তো ফিক্সড, তাই না? যে এই পরিমাণ অক্সিজেন সেখানে প্রোডাকশন হতে পারবে, এটা 100 মাসের জন্য অপটিমাম। তাহলে 500 মাস যদি সেখানে দেই, তাহলে কি অক্সিজেন লেভেল কমে যাবে? প্রত্যেক মাসের জন্য অপটিমাম অক্সিজেন লেভেল থাকবে না। আচ্ছা, এটা একটা বিষয় গেল। দ্বিতীয়ত হলো তোমার স্পেস, তারা স্পেসের জন্য কম্পিট করবে। 100 মাসের জন্য যতটুকু স্পেস দরকার সেই জায়গায় যদি তুমি জেলখানার মতো 500 মাস দিয়ে দাও, হ্যাঁ, তাহলে সে কি থাকতে পারবে? তার জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, তারা ফিডের জন্য কম্পিট করবে। হ্যাঁ, মনে করো ওইখানকার ন্যাচারাল যে ফিড থাকবে সেখানে, যেটা হচ্ছে 100 মাসের জন্য অপটিমাম, সেখানে 500 মাস দিয়ে দিলে তখন সে ফিডের জন্য কম্পিট করবে। ঠিক এইভাবে প্রত্যেকটা প্যারামিটার গুলোই সেখানে ডেভিয়েশন হয়ে যাবে। অপটিমাম লেভেল থেকে প্রত্যেকটা প্যারামিটারই ডেভিয়েশন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ওভার ক্রাউডিং এর কারণে। দেখো, আরো এনভায়রনমেন্টাল যদি অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন আমরা বলি, তাহলে হচ্ছে টেম্পারেচার ফ্লাকচুয়েশন। টেম্পারেচার কখনো যদি একদম কমে যায় অথবা যদি বেড়ে যায়, দুটোই হতে পারে। আমার হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা বলি 25 থেকে কত? স্যার 25 ডিগ্রি। 25 ডিগ্রি কি ফিক্স মাসের জন্য স্ট্যান্ডার্ড? 25 থেকে 30। না স্যার, তাহলে কত? এটা স্যার বিভিন্ন এরিয়াতে বিভিন্ন রকম। যেমন ধরো এক্সাম্পল দাও। এই যে কোল্ড ওয়াটার, ওয়ার্ম ওয়াটার তো ডিফারেন্ট। আমরা আমরা আমাদের অ্যাসপেক্টে কথা বলি, আমরা বাংলাদেশ নিয়েই কথা বলবো। বাংলাদেশের অ্যাসপেক্টে বলো, আমাদের এনভায়রনমেন্টাল টেম্পারেচার আমাদের মাসের জন্য কত? স্যার স্যার 30 25 to থেকে 35, 35 হ্যাঁ 30 মতো। 30 to 35। 30 to 35, কেউ বলছে 25 থেকে 28, কেউ বলছে 25, কেউ বলছে 25 থেকে 30। আসলে কোনটা? 30 to 35। 32 আসলে কি তাই? এটাই তো জানি স্যার। এটাই জানো না? আচ্ছা, মাসের জন্য অপটিমাম টেম্পারেচার হচ্ছে আমাদের কান্ট্রি এক্সপেক্টে 25 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ঠিক আছে? তাহলে 25 থেকে যদি তোমার হচ্ছে কমে যায়, তাহলে সেটার জন্য সেটা মাসের জন্য অ্যাডভার্স হবে। আর যদি 25 থেকে কত স্যার? 28 ওকে স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে 28 থেকে যা উপরেও যায় 35-40-এ চলে যায়, সেটাও অ্যাডভার্স এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। তারপরে দেখো স্যালাইনিটি ফ্লাকচুয়েশন, এটা হচ্ছে মেইনলি তোমার কোস্টাল ওয়াটার ফিশের জন্য, ব্রাকিশ ওয়াটার ফিশের জন্য। ওইখানে যে স্যালাইনিটি ফ্লাকচুয়েশন হয়, যেমন মনে করো মাছের বাগদা চিংড়ি যখন আমরা চাষ করি তখন সেটা স্যালাইনিটি আমরা মেনটেন করি অ্যারাউন্ড 12 ppb। যদি যখন বৃষ্টি হয় বা অন্য কারো যদি স্যালাইনিটি কমে 2-3-এ চলে আসে, তখন হোয়াইটাস ডিজিজ ইনফেকশন হয়। তো স্যালাইনিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে হচ্ছে ডিজেল অক্সিজেন লেভেল। হ্যাঁ, তোমার হচ্ছে ডিজেল অক্সিজেন লেভেল যদি তোমার হচ্ছে অপটিমাম রেঞ্জের ভিতরে না থাকে, সেটাও হবে তোমার হচ্ছে অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন। তোমরা কি জানো যে ডিজেল অক্সিজেন অপটিমাম কত? 0.5। কে এটা 0.5 বললো কে? স্যার আমি। সোয়ারা। আচ্ছা, 0.5। তোমরা কি সোয়ারার সাথে একমত? তোমরা কি সোয়ারার সাথে একমত যে 0.5 ডিজেল অক্সিজেন লেভেল? না স্যার। প্রীতি তালি না, প্রীতি না, এটা না পিঙ্কি? তুমি না কেন সেটা বলো। হ্যাঁ, পিঙ্কি বলো না কেন। স্যার আরো বেশি হবে। যেমন কত বেশি? 0.5 থেকে ছয়। 0.6, 6.5 থেকে 8 মিলিগ্রাম পার লিটার হতে পারে। 6.5 থেকে 8। আচ্ছা,
এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেঞ্জ আছে, আমি বলবো যে অ্যাবোভ 5 এর নিচে আমি কোনোভাবেই আসবো না, ঠিক আছে? তাহলে 0.5 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত সোয়ারা? 4.5। 4.5। তাহলে 0.5 মিলিগ্রাম যদি অক্সিজেন তুমি দাও, সেখানে কি মাছ সার্ভাইভ করবে? ও তো 2 তে আসলেই মাছ মারা যাবে। 2-3 তে নামলেই ডিজেল অক্সিজেন লেভেল যদি 2-3 তে নামে, তোমার মাছ মারা যেতে পারে। তুমি সেখানে তুমি হচ্ছে যেটা বলছো, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার লেভেল। অ্যামোনিয়ার লেভেলটা হচ্ছে আমরা মোটামুটি অপটিমাম ধরে নেই যে 0.1 থেকে 0.5 এই রেঞ্জে থাকতে হবে, ঠিক আছে? এই সব প্যারামিটার গুলো গোলাই ফেলো না, ডিজেল অক্সিজেনের লেভেল, পিএইচ লেভেল, অ্যামোনিয়া লেভেল, ঠিক আছে? ওকে, এর আমার বিষয় না, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, তোমার সাথে অবশ্যই আমাদের টাইম শেষের দিকে চলে আসছে। অক্সিজেন যদি বেড়েও যায়, তোমাদের এরপরে ক্লাস আছে না? না তোমাদের স্যার, কি ক্লাস নাই? আগে ছিল। আগে ছিল, ওকে। তাহলে মনে হয় 1-2 মিনিট বেশি হলে সমস্যা হবে না। ডিজেল অক্সিজেন লেভেল যখন কমে গেলেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা হয় কিন্তু। যেমন মনে করো তোমার ডিজেল অক্সিজেন লেভেল আছে 6 থেকে 8, তুমি 20-25 করে ফেললা, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু মাছ কিন্তু তোমার হচ্ছে অ্যাডভার্স ইনফরমেন্ট তৈরি হবে সেই মাছের জন্য, হ্যাঁ। কম দিলেও যেমন সমস্যা, বেশি দিলেও সমস্যা। তারপর স্যার হচ্ছে অপটিমাম কি তাহলে 5 মিলিগ্রাম পার লিটার ধরবো? 5 অ্যাবভ, 6 থেকে 8 যেটা বললো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল, ঠিক আছে? কিন্তু ওকে স্যার। আমি বলবো যে 5 অ্যাবভ তোমাকে যেতে হবে, কোনোভাবে তুমি 5 এর নিচে আসতে পারবা না, ঠিক আছে? তুমি অনেকে বলে 5 থেকে 8, অনেকে বলে 6 থেকে 8, কেউ বলে 6.5 থেকে 8, কেউ 6.5 থেকে 8.5, মোটামুটি বিভিন্ন লিটারেচার বিভিন্ন রকম আছে, ঠিক আছে? তবে 6 থেকে 8 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এবং আশেপাশে হইলেও এটা হচ্ছে ধরে নেওয়া হয় যেটা রাইট, বাট 5 এর নিচে কোনোভাবে আসা যাবে না, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তারপর যদি তোমার হচ্ছে যে বিভিন্ন গ্যাস তৈরি হয়, যেমন কার্বন ডাই অক্সাইড বলি, সালফার ডাই অক্সাইড বলি, অ্যামোনিয়া বলি, মেইনলি হচ্ছে তোমার অ্যামোনিয়াটাই মেইনলি মাছের জন্য স্যার কথা স্যার শুনতে পাচ্ছি না। আমার কেটে যাচ্ছে, এখন ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে মেইনলি হচ্ছে আমরা কনসার্ন থেকে হচ্ছে অ্যামোনিয়াটা নিয়ে, মাছের যদি অ্যামোনিয়া লেভেল বেড়ে যায়, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পয়জন, মাছের গিলে অ্যাটাক করে, হ্যাঁ, গিলে অ্যাটাক করে মাছকে তোমার হচ্ছে অক্সিজেন সাফোকেশন ফেলে দেয় আর কি, অক্সিজেন নিতে পারে না, গিলটাকে ব্লক করে দেয়, তখন হচ্ছে মাছ মারা যায়। তাহলে এই ধরনের যদি তোমার আরো যে হাইড্রোজেন সালফাইড গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, এগুলো যদি অনেক বেড়ে যায়, সেটা মাছের জন্য অ্যাডভার্স এনভায়রনমেন্ট তৈরি করবে। তারপর হচ্ছে এক্সেসিভ অর রাফ হ্যান্ডেলিং, যদি আমরা অতিরিক্ত রাফ হ্যান্ডেলিং করি, হ্যাঁ, মনে করো হচ্ছে মাছ প্রতিদিন 2-4 বার ধরলাম, ছেড়ে দিলাম, জোরে জোরে ফেলে দিলাম, রাফ হ্যান্ডেলিং করলেও সেটা মাছের জন্য সুইটেবল এনভায়রনমেন্ট না। তারপর হচ্ছে সাবলিশন অফ টক্সিক ম্যাটেরিয়ালস, এবং আদার যদি কোনো টক্সিক ম্যাটেরিয়ালস থাকে, যেমন মনে করো পানিতে আয়রন থাকে, হেভি মেটালস থাকে, হ্যাঁ, এরকম যদি জিনিস থাকে, সেগুলো মাছের জন্য অ্যাডভার্স এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। যেমন বায়োফ্লক কালচার আমরা এখন করি, বায়োফ্লকে যদি তোমার হচ্ছে প্রচুর আয়রন থাকে, এটা মাছের জন্য একটা হ্যাজার্ডাস একটা কন্ডিশন, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে আর্সেনিক থাকে, ঠিক আছে, হেভি মেটাল থাকে ওটারে, এগুলো হচ্ছে মাছের জন্য টক্সিক এবং তোমার হচ্ছে অ্যাডভার্স এনভায়রনমেন্ট তৈরি করে। এখন দেখো, আমাদের মেইন আমরা এতক্ষণ যে পড়লাম, হোস্ট পড়লাম, প্যাথোজেন পড়লাম, এনভায়রনমেন্ট পড়লাম, এই তিনটার কম্বিনেশনে হচ্ছে তৈরি করবে হচ্ছে ডিজিজ। যদি হোস্ট ভালো থাকে, এনভায়রনমেন্ট ভালো থাকে, প্যাথোজেন ভালো থাকে, তাহলে প্যাথোজেন ভালো থাকে, প্যাথোজেন ফ্রি থাকে, তাহলে সেখানে কোনো ধরনের ডিজিজ আসবে না। বাট যদি তোমার হচ্ছে হোস্ট দুর্বল থাকে, এনভায়রনমেন্ট যদি তোমার হচ্ছে অ্যাডভার্স এনভায়রনমেন্ট তৈরি হয়, ক্রিয়েট করে, প্যাথোজেনের লোড যদি অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে তোমার হচ্ছে ডিজিজ তৈরি করবে। ক্লিয়ার? দেখো, এইটা দিয়ে আজকে আমরা শেষ করে দেব। দেখো, এখানে আছে হোস্ট, এটা হচ্ছে হোস্টেড ডায়াগ্রাম, এটা হচ্ছে প্যাথোজেনের ডায়াগ্রাম, এটা হচ্ছে তোমার হচ্ছে এনভায়রনমেন্টের ডায়াগ্রাম। এখন দেখো বলছে যে তোমার হোস্ট যদি তোমার হচ্ছে দুর্বল থাকে, কিন্তু প্যাথোজেন না থাকে, সেটা ডিজিজ হবে না, ঠিক আছে? আর প্যাথোজেন থাকলো কিন্তু হোস্ট আবার হচ্ছে হেলদি থাকলো, ডিজিজ আসবে না। ঠিক সেম ওয়েতে, সরি, সেম ওয়েতে এই প্যাথোজেনটা বললাম আর কি, সেম ওয়েতে এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, ঠিক আছে, তাহলে হোস্ট তোমার হচ্ছে দুর্বল হলো, ডিজিজ আসবে না। আবার হচ্ছে তোমার হোস্ট যদি তোমার হচ্ছে দুর্বল হয়ে যায় কিন্তু এনভায়রনমেন্ট ভালো,
তাহলে তোমার, বা হোস্ট যদি ভালো থাকে এনভায়রনমেন্ট খারাপ হয় তাহলে ডিজিজ আসবে না। তিনটার কম্বিনেশন যখন হবে, হ্যাঁ, তখনই শুধুমাত্র ডিজিজ তৈরি করবে। ক্লিয়ার? স্যার জি, তিনটার স্যার। কম্বিনেশনে ডিজিজ তৈরি হবে, মানে কোনো সিঙ্গেল ফ্যাক্টর ডিজিজ তৈরি করতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে? মনে করো একটা সিস্টেমে প্যাথোজেন আছে, হ্যাঁ, থাকতেই পারে, ডিজিজ হবে না যদি না তোমার হচ্ছে তোমার বাকি দুইটা মানে হচ্ছে এনভায়রনমেন্ট ভালো থাকে, হোস্ট যদি ভালো থাকে, তাহলে শুধু প্যাথোজেন থাকলে ওখানে ডিজিজ তৈরি করতে পারবে না। বুঝতে পারছো? আর মনে করো এনভায়রনমেন্টাল প্যারামিটার গুলো হচ্ছে খারাপ, কিন্তু হোস্ট আবার খুব হেলদি, ঠিক আছে, সে নিজেকে কোপ করে নিতে পারবে, প্যাথোজেন নাই, ডিজিজ থাকবে না। মানে যে কোনো সিঙ্গেল একটা ফ্যাক্টর ডিজিজ তৈরি করতে পারবে না, তোমার কম্বিনেশন লাগবে। এবং এই তিনটার কম্বিনেশনটাই দেখো, যে এই সেন্টার যে তিনটা যেখানে মিলছে এটাকেই শুধুমাত্র ডিজিজ বলছে। ক্লিয়ার? জি স্যার। যেমন এখানে দেখো, যেখানে অল ফ্যাক্টর আর ইন ব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে, হেলদি ফিশ আছে, ঠিক আছে, প্যাথোজেনাল লোড অনেক কম, ফেভারেবল এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ, হোস্ট সাসেপ্টেবল আছে, ঠিক আছে, সবগুলো যখন হচ্ছে অল ফ্যাক্টর অন ব্যালেন্স থাকবে তখন হচ্ছে ফিশটা হেলদি থাকবে। বুঝতে পারছো? অল ফ্যাক্টর ব্যালেন্স কন্ডিশন মানে কি? প্যাথোজেন হচ্ছে তোমার ফ্রি, এনভায়রনমেন্টাল কন্ডিশন গুলো খুবই ভালো, হোস্ট সাসেপ্টেবল না, ঠিক আছে, ব্যালেন্স কন্ডিশন সবগুলোই, তাহলে মাছ হবে হেলদি। এটা তো দেখো, যেখানে প্যাথোজেনাল লোড বেড়ে গেছে, এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে, হোস্ট সাসেপ্টেবল, এখানে লওয়ারিং অফ ফিশ রেজিস্ট্যান্স, যখন এই তিনটার কম্বিনেশন হচ্ছে তখন কি মাছের রেজিস্ট্যান্সটা কমাই দিচ্ছে, তার ডিজিজ প্রোটেকশন ক্ষমতাটা কমাই দিচ্ছে। কমাই দিলে কি হচ্ছে, আলটিমেটলি মাছ দেখো দুর্বল হয়ে যাচ্ছে, সিক ফিশ, তাই না? বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তারপরে দেখো যে বলছে ফিশ আনএবল টু কোপ উইথ ইনক্রিজ প্যাথোজেন। যদি প্যাথোজেনের পরিমাণ অনেক বেড়ে যায়, হ্যাঁ, এনভায়রনমেন্ট যদি আসলে খুবই খারাপ হয়ে যায়, হোস্ট যদি দুর্বল হয়ে যায়, তাহলে হচ্ছে মাছগুলো আসলে আর তখন কোপ করতে পারবে না, তখন হচ্ছে প্যাথোজেনের ইনফেকশনটা হবে। ফিশ আনএবল টু কোপ উইথ ইনক্রিজ প্যাথোজেন, এনভায়রনমেন্ট যত খারাপ হবে প্যাথোজেন লোড তত বাড়তে থাকবে, এনভায়রনমেন্ট ভালো থাকলে প্যাথোজেন সেখানে থাকবে না, এবং প্যাথোজেনের লোড যখন বেড়ে যাবে তখন আলটিমেটলি মাছ দুর্বল হয়ে যাবে, অ্যাটাক করবে। ঠিক আছে, এখন দেখো এখানে এটা হচ্ছে তোমার প্যাথোজেন, এখানে মেইনলি হচ্ছে টাইমটা দেখাইছে, ঠিক আছে, যে হোস্ট প্যাথোজেন এবং এনভায়রনমেন্ট তিনটার যে কম্বিনেশন হবে সেটা টাইম, ওই যে বলছিলাম মনে আছে, ডিউরেশন যদি কম হয়, প্যাথোজেন আছে কিন্তু ডিউরেশন কম, তাহলে ডিজিজ হবে না। ফেভারেবল এনভায়রনমেন্ট, অ্যাডভার্স এনভায়রনমেন্ট আছে কিন্তু অল্প সময়ের জন্য ছিল, তাহলে ডিজিজ হবে না। হোস্টটা সাসেপ্টেবল কিন্তু অল্প সময়ের জন্য সে দুর্বল ছিল, কিন্তু আবার সে হেলদি হয়ে গেছে, তাহলে সে ডিজিজটা আসবে না, হেলদি ফিশ হবে। আর যদি তোমার হচ্ছে প্যাথোজেনটা হচ্ছে অনেক দিন ধরে থাকে, ফেভারেবল আর তোমার হচ্ছে অ্যাডভার্স এনভায়রনমেন্ট অনেক দিন ধরে থাকে, মাছটা অনেক দিন ধরে দুর্বল থাকে, তাহলে সেখানে ডিজিজ তৈরি হবে। ক্লিয়ার? তাহলে আজকে এটুকুই ছিল হচ্ছে আমাদের, হ্যাঁ, আমরা স্ট্রেস হচ্ছে নেক্সট দিন পড়বো ইনশাআল্লাহ। আজকে অলরেডি আমাদের 5 মিনিট ওভার হয়ে গেছে, আমার মনে হয় আমরা আজকে এখানে স্টপ করি না, কারণ